কি গো, আসছি। এখন বেরোচ্ছ? আকাশের অবস্থা তো ভালো নয়, বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি নামলো বলে। আর কি হবে, এখন না গেলেও তো নয়। শরীর খুবই খারাপ, শুনলে না? দেখি গিয়ে কি হয়। দাও আমার ওষুধের বাক্সটা এনে দাও। হ্যাঁ, দাঁড়াও। যামিনী ঘর থেকে ওষুধের বাক্সটা এনে দিল বিপিনকে। এই নাও, ছাতাটাও নাও। যা হাল দেখছি, তেমন হলে ফিরতে হবে না। বাজ টাজ পড়ে এখন কি না কি হচ্ছে চারদিকে, না গেলে হতো না। না না, ওসব নিয়ে ভাববার কিছু নেই। যাবো আর আসবো তো। তুমি জানলা দরজা সব বন্ধ করে দাও। আর অসুবিধা হলে ফুলপিসিকে ডেকো। থাক, তোমার ওই ফুল পিসিকে ডাকতে ডাকতেই প্রাণ শেষ। রাজ্যের লোকের তো চিকিৎসা করো, আর নিজের পিসির কানের চিকিৎসাটুকু একটু করতে পারলে না? ও কানের চিকিৎসা সম্ভব নয়। ফুলপিসি জম্ম কালা। তোমার চিন্তা নেই, আমি তাড়াতাড়ি চলে আসবো। তুমি সাবধানে থেকো, আর বেশি এদিক সেদিক করো না যেন এই শরীরে। হুম। যামিনী খানিকটা কাছে এগিয়ে এসে বলল, শোনো না, না গেলেই নয়। দেখো, ছোট বাচ্চা ছেলে, তার উপর শুনছি বাড়াবাড়ি। ভালো মন্দ একটু কিছু হয়ে গেলে তখন? ডাক্তারেরও তো নিজস্ব কিছু কর্তব্য আছে নাকি? আমার ভয় করছে। আমি এই শরীরে একা, দিন তো ফুরিয়ে এলো। এই ভরা মাস কখন কি হয়, একা একা আমি। কিচ্ছু হবে না, কদিন এখনো তো বাকি। আর এই ঘন্টা কয়েকের ব্যাপার তো। পিসিকে ডেকে ঘরে থাকো, আমি বেরোলাম। বেরুলুম আবার কি? বলো, আসছি। হ্যাঁ, ওই হলো, আসছি। দুগ্গা দুগ্গা। বিপিন পেশায় একজন ডাক্তার। বাপ মা মারা যাওয়া ছেলে। ফুলপিসির কোলে পিঠেই মানুষ। ফুলপিসি ছিল নিঃসন্তান বিধবা। বিপিনকেই মানুষ করেছিলেন নিজের সন্তানের মতো করে। ফুলপিসি এখন নড়বড়ে একটা ঘরে একা চুপচাপ শুয়ে বসে থাকে। বাড়িতে ফুলপিসি, বিপিন আর বিপিনের বউ যামিনী, এছাড়া আর কেউ নেই। বিপিন বিয়ে করেছে এই বছর 3 হলো। যামিনী এখন অন্তঃসত্ত্বা, ভরা মাস। আজকালের মধ্যেই যামিনীর সন্তান প্রসব হবে। সেদিন ক্রমশ এগিয়ে এসেছে। যামিনীর বাপের বাড়িতে তেমন কেউ নেই, সবাই মারা গেছে। বিপিন মামা বাড়িতে প্রায় গিয়ে থাকত। মামার কাছেই হোমিওপ্যাথি চিকিৎসা শিখেছিলেন বিপিন। মামা অবশ্য এখন আর বেঁচে নেই। মামার এক ছেলে ভুবন, তার ছেলেই অসুস্থ। ওই 5 বছরের ছেলে প্রায় ঝিমিয়ে পড়েছে। ছেলেটা ছোট থেকেই বড্ড ভোগে। সে খবর পেয়েই বিপিন বেরিয়ে পড়েছে। 1 ঘন্টার পথ। বিকেল 4টে বাজে, কিন্তু দেখে তার বোঝার উপায় নেই। আকাশ কালো হয়ে এসেছে, ঝড় ওঠার পূর্বাভাস। বিপিন সাইকেল নিয়ে বেরিয়েছিল। ঘন্টা 3-এর মধ্যেই বিপিন পৌঁছে গেছে ভুবেনদের বাড়িতে। আয় আয়, ভিজে যাসনি তো? হ্যাঁ, ওই একটু সবে নামলো তো। বৃষ্টি তেমন নয়, ঝড় উঠেছে খুব। হ্যাঁ, হবে, ভালোই বৃষ্টি হবে। বিট্টু কোথায়? ওই তো, ওই ঘরে। আয় আয়। বিপিন ঘরে গেল। বিট্টু জ্বরের ঘোরে শুয়ে রয়েছে। বিট্টুর শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে। কপালে হাত দিয়ে বিপিন দেখল এত উত্তাপ, যেন আগুনের হলকা বেরোচ্ছে। ওর ছোট ছোট হাত পাগুলো মাঝে মাঝে ঝাটকা দিয়ে উঠছে, খিচুনির আগের লক্ষণ। ভুবনের বউ ঘরের কোণে সিটিয়ে দাঁড়িয়ে আছে, চোখে তার জল। বাইরে তখন প্রকৃতির তাণ্ডব শুরু হয়েছে। বিট্টুর অবস্থা তখন সত্যি আশঙ্কাজনক। বিপিন লক্ষ্য করল বিট্টুর নাড়ির গতি অনিয়মিত। বিট্টুর বুকের উপর ঝুঁকে পড়ে শ্লেষার একটা চাপা ঘরঘরানির শব্দ হচ্ছে। পকেট থেকে হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকার ছোট্ট একটা পকেট সংস্করণ বের করে একবার দেখে নিল বিপিন। বিপিন আর দেরি করল না। মেটেরিয়া মেডিকাটা পকেটে পুরে সে তার ওষুধের বাক্স থেকে অতি সাবধানে অ্যান্টিমোটিয়াম ট্যাট্রিটামটা বের করল। বিট্টুর বুকের ওই ঘরঘরানি আর শ্লেষার টান কমানোর জন্যই এর চেয়ে অব্যর্থ ওষুধ আর কিছুই হয় না। সঙ্গে সঙ্গে বিপিন জলে মিশিয়ে ওষুধটা ঢেলে দিল বিট্টুর গলায়। তারপর ঘড়ি ধরে মিনিট কয়েক নিবিড়ভাবে অপেক্ষা করতে লাগলো। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, বাজ পড়ার শব্দ হচ্ছে। ইতিমধ্যে 2-4টে গাছও পড়ে গেছে। বিট্টু সে কষ্টকর শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। কপালে হাত দিয়ে বিপিন দেখল উত্তাপ অনেকটাই নেমেছে। বিট্টু একসময় আলতো করে চোখ মেলে বিপিনের দিকে তাকালো, তারপর আবার গভীর ঘুমে তলিয়ে গেল। এবারের ঘুমটা আর জ্বরের ঘোরে নয়, এ যেন একটা
শান্তিময় বিশ্রাম। বিপিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভৌমেনকে আশ্বস্ত দিয়ে বলল, ভয় নেই রে, বিপদ কেটে গেছে, এবারও সুস্থ হয়ে যাবে। ওষুধটা কিন্তু দিতে হবে, এই আমি লিখে দিচ্ছি। এবার উঠি তাহলে। হ্যাঁ, সে কি এই ঝড় জলে? আরে বাইরে তাকিয়ে দেখ, বিশাল ঝড় বৃষ্টি। না 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 না, এভাবে তো হয় না। না রে, তোর বৌদির শরীর ভালো নয়, জানিসই তো কখন কি হয়। একা ফুলপিসি পারবে না সামলাতে, এই ঝড় জলে সে বেচারি একা সারা রাত। না রে, আমি আসি, এ বেশি বাজেও নি তো। দেখি, হ্যাঁ সবে তো 8:10। ও আমি 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। আচ্ছা, সাবধানে যাস। আর কি বলবো। হ্যাঁ, আর বিটুর ওষুধগুলো কিন্তু দিস মনে করে। দেখবি ওই কদাক খেলেই একদম কাল থেকে ছেলে চাঙ্গা হয়ে যাবে। আর তাও যদি না হয় তাহলে খবর পাঠাস, তেমন হলে আরেকবার ঘুরে যাবো খন। ও ঠিক আছে, তুই সাবধানে যা। এই বোধহয় একটু কমেছে। এই তাহলে বেরিয়ে পড়। বিপিন সাইকেল আর ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ল। প্রচণ্ড ঝড় উঠেছে তখন। বিদ্যুতের ঝলকানিতে চারিদিকে আলো জ্বলে উঠছে। যামিনী ঘরে হ্যারিকেন জেলে বসে আছে। হঠাৎই যামিনীর পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। বারবার করে বললাম এই ঝড় জলে এখন। যামিনী বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে। এদিকে বিপিন আপ্রাণ চেষ্টা করছে সামনে এগিয়ে যাবার। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সাইকেলের চাকা কাদায় পড়ে আটকে গেছে। বিপিন টেনে তোলার চেষ্টা করছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বিপিন যতই চেষ্টা করছে সাইকেল টেনে তোলার, ততই যেন সেটা আরো কাদার মধ্যে ঢুকে যাচ্ছে। বিদ্যুতের এক তীব্র ঝলকানিতে চারপাশটা মুহূর্তের জন্য দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। আর সেই আলোয় বিপিন শিউরে উঠল। পাশের দিকের কালো জলরাশি যেন অজস্র ফনা তোলা সাপের মতো ফুসছে, তোল পার করে দিচ্ছে দিঘিটাকে। বৃষ্টির জলের প্রতিটা ফোঁটা সেই কালো জলে পড়ে এক বিভীষিকাময় শিহরিত ছন্দ তৈরি করছে। বাতাসের শাঁসা শব্দ এসে কানে বাজছে। বিপিন সাইকেলে কাদা গেঁথে গেছে। ছাতা উল্টে ভেঙে পড়ে আছে। বিপিন দিশাহারা হয়ে দাঁড়িয়ে পড়েছে। এদিক ওদিক তাকিয়ে দেখছে চারপাশ শূন্য। উফ, কিছুই তো দেখতে পাচ্ছি না। ধুর। বৃষ্টির জলের তীব্র ঝাপটায় চোখ মেলে তাকাতে পারছে না বিপিন। চারপাশে কোনো ঘর বাড়িও চোখে পড়ছে না তার। সারি সারি তাল গাছ মাথা চারা দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তীব্রভাবে তুলছে। সুবিশাল দিঘির জল উচ্ছ্বসিত হয়ে উঠছে। দিঘির মধ্যখানে জলকুণ্ড হয়ে উঠছে। আকাশের বুক চিরে আলোর তীব্র ঝলকানিতে দেখা যাচ্ছে বীভৎস রাক্ষসের জলকুণ্ড। বিপিন দেখল সে জলকুণ্ড থেকে উঠে আসছে এক মায়াবীর কালো ছায়া। বিপিন এক পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে। তৎক্ষণাৎ জোরে বাজ পড়ার শব্দে কেঁপে উঠল বিপিন। আর সেই আলোর ঝলকানিতে জ্বলে উঠল দুটো চোখ। সেই রক্ত পিপাসুর রক্তাক্ত চোখের হাতছানিতে ঝরে পড়ছে তার রক্ত লালসা। বিপিনের মনে হলো এ দৃষ্টি অন্তর্ভেদে। এ যেন দৃষ্টি দিয়েই গিলে ফেলবে বিপিনকে। বিপিন সেই দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে পারছে না। সে ক্রমশ এগিয়ে আসছে বিপিনের দিকে। বিপিন পিছুতে পিছুতে ধপ করে পড়ে গেছে। তার তীক্ষ্ণ লোলুপ দৃষ্টি যেন গ্রাস করে নেবে বিপিনকে। বিপিনের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। এক মুহূর্তের মধ্যে বিপিনের মনে হলো ও যেন মাটির নিচে গেঁথে যাচ্ছে ওর সাইকেলের চাকার মতো। হঠাৎই ওর কানে ঝনঝন করে বেজে উঠল বিদ্যুতের ধ্বনি। কিন্তু সে তীব্র ধ্বনি ছাপিয়েও কানে আসছে ক্ষণক্ষণে স্বরের কর্কশ হাসি। কে কে তুমি? সেই আবু ছায়া নারী মূর্তি এবার একেবারে কাছে এসে গেছে বিপিনের। শীর্ণকায় ভিজে শরীরে লেপ্টে রয়েছে কালচে শাড়ি। মাথা থেকে নেমে আসা বটের ঝুড়ির মতো ভিজে জট পাকানো চুল হাঁটু অবধি ঝুলছে। ফ্যাকাশে মুখের মধ্যে অদ্ভুত তার হাসি। রক্তাক্ত চোখ দুটো কোটরে ঢুকে রয়েছে। তার হাসি বাড়ছে, কানে বাজছে। মুখগহ্বর ক্রমশ বাড়ছে তার। ভিতর থেকে বেরিয়ে আসছে রক্তাক্ত জিহ্বা। দাঁতবিহীন মুখগহ্বর যেন রক্তের কুয়োর মতো। বিপিনের মনে হলো সেই নারী যেন গিলে ফেলবে ওকে। ওই রক্তের কুয়োয় বিপিন ডুবে যাবে চিরতরে। বিদ্যুতের ঝলকানি বাজ পড়ার শব্দের সাথে মিলেমিশে গেছে নারীর কণ্ঠের কর্কশ হাসি। বিপিন ভিজে কাদায় পড়ে আছে। পা ঘষে পিছুতে পিছুতে
তার একটা পা তাল গাছের গোড়ায় সিটিয়ে গেছে বিপিনের। কাপা গলায় বিপিন বলল, আসবে না, আসবে না আমার কাছে, আমার কাছে আসবে না। আসতে তো হবেই বিপিন, আসতে তো হবেই। কে 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 তুমি? কেন 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 এসেছো? চিনতে পারছো না বিপিন, চিনতে পারছো না? চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। বিপিন, ওঠো বিপিন, ওঠো। বলো, কে 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 তুমি? আমি দামিনী বিপিন, আমি দামিনী। চিনতে পারছো না? দামিনী? হ্যাঁ, দামিনীর কর্কশ হাসিতে শিহরিত হচ্ছে বিপিন। দামিনী এগিয়ে এলো। তার হাঁটু অব্দি ঝোলানো জট পাকানো চুলগুলো বাতাসের দাপটে চাবুকের মতো আছাড় খাচ্ছে বিপিনের মুখে। সেই চুলে পচা পাঁকের গন্ধ আর মৃত্যুর হিমেল স্বাদ। দামিনী যখন হাসছে, তার দাঁতবিহীন মাড়ি থেকে কালো রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে থুতু বেয়ে। দামিনী তখন বিপিনের একদম সামনে। তার ফ্যাকাশে ঠোঁট দুটো বীভৎসভাবে তুলে উঠল। সেই মুখ গহ্বর থেকে পচা মাংসের গন্ধ আর জমাট বাঁধা রক্তের স্বাদ চুইয়ে পড়ছে। দামিনীর ভিজে শাড়িটা নেতিয়ে রয়েছে তার বুকে। লক্ষ্য করলে বোঝা যায় সেখানে হৃৎপিণ্ডের কোনো স্পন্দন নেই, আছে শুধু একটা বিশাল শূন্যতা। দামিনী বলছে, ভুলে গেছো বিপিন? মনে পড়ছে না? তুমি দামিনী, তুমি? বিপিনের কাছে স্পষ্ট হলো এ আর কেউ নয়, দামিনী, যাকে ও ভালোবেসেছিল থুরি, যার সঙ্গেও ভালোবাসার ছলনা করেছিল। কিন্তু দামিনী তো তা করেনি। এমনই এক ঝড়ঝড়ের রাতে বিপিন থেকেছিল তার মামার বাড়িতে। সেই রাতেই প্রথম দেখেছিল দামিনীকে। বিপিনের মামার বাড়ির পাড়াতেই ওদের বাড়ি। বিপিন তখন প্রায় এখানে আসতো, থাকতো। নিত্য দেখা সাক্ষাৎ তাদের একে অপরের প্রেমে পড়তে বাধ্য করেছিল। দামিনী লাজুক চোখের চাহনি, মৃদু হাসি হয়তো টেনেছিল বিপিনকে। আর বিপিনের সৌন্দর্য, ব্যবহার, সুপুরুষ চেহারা, ফুটে ওঠা ব্যক্তিত্বের কাছেই ধরা দিয়েছিল দামিনী। সেই প্রেম চলতে থাকে মাসের পর মাস। দামিনীর বাবা পঞ্চায়েত প্রধান মুকুল বিশ্বাস। মুকুল বিশ্বাসের বড় মেয়ে দামিনী। সেহেতু দামিনীর বেশ দাপুটে অহংকার হাবভাব থাকাটা স্বাভাবিক। তবে তার ছিটে ফোটাও দামিনীর মধ্যে ছিল না, বরং দামিনী ছিল অত্যন্ত সাদামাটা, ঘরোয়া। ছোটবেলায় দামিনী তার মাকে হারায়। মুকুল বিশ্বাস স্ত্রীর মৃত্যুর পরে আবার বিবাহ করে। তার নতুন স্ত্রীর কোলে জন্ম নেয় আরেকটি কন্যা সন্তান, যামিনী। মুকুল বিশ্বাস তার বর্তমান স্ত্রী ও কন্যা যামিনীর প্রতি ভালোবাসায় মগ্ন হয়ে যায়। অপরদিকে প্রতিনিয়ত অবহেলিত হতে থাকে দামিনী। এমনই সময় দামিনী যখন বিপিনের ভালোবাসা পায়, তার কাছে তখন তার সবচেয়ে সেরা উপহার হয়ে ওঠে। দামিনী বিপিনকে ভালোবেসে সংসার করার স্বপ্ন দেখে। দামিনী মায়ায় জড়ায়। দামিনীর মনে হয় এই প্রথম সে বোধহয় জীবনে কিছু পেয়েছে, তার জীবনের প্রথম প্রাপ্তি, বিপিনের ভালোবাসা। দামিনী মনে মনে স্বপ্ন বুনতে থাকে, কিন্তু সেই স্বপ্ন বুনতে থাকা হাত দুটো কেঁপে ওঠে দামিনীর। স্বপ্ন বোনার সেই মখমলে সুতো ছিঁড়ে যায় এক নিমিষে। সেদিন দামিনীর মাথায় বাজ ভেঙে পড়ে। অবিশ্বাস্য সত্য এসে পড়ে তার চোখের সামনে। তখন আষাঢ় মাস, সত্য বর্ষা পদার্পণ করেছে। একদিন হঠাৎ সন্ধ্যায় বৃষ্টি নামল। যামিনী উঠোনে দাঁড়িয়ে। দামিনীর চেয়ে বয়সে সে বছর 7 ছোট। সত্য যৌবন তার দরজায় কড়া নাড়ছে তখন। যুবতী ষোড়শী যামিনী দিদির তুলনায় কয়েক গুণ বেশি সুন্দরী। হ্যাঁ, গায়ে লোক অন্তত তাই বলে। দামিনী শ্যামলা, রোগা, চোখ মুখে গ্রাম্য পরিভাষা তার। সৌন্দর্যের যে ছাঁচ সাধারণত মনে গড়া থাকে, তাতে ঠাঁই নেই দামিনীর। অথচ যামিনী সেই ছাঁচে গড়া প্রতিমা, যেন স্বয়ং মূর্তিমান অপ্সরা। তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল রং তার, লম্বা কালো চুল, চোখে মুখে সারল্য ঝাঁপিয়ে ধরা পড়ে লাবণ্য। চাউনিতে নজর কাড়া অন্তর্ভেদী দৃষ্টি, যা নিক্ষেপ করে এক নিমিষে কাছে টানা যায় বিপিনের মতো সুন্দর পূজারী পুরুষদের। এই লাবণ্যময়ী যামিনীর মন করা রূপ সেই দিন মোহিত হয়ে পড়েছিল বিপিন।
সেই আষাঢ়ের প্রথম বৃষ্টির দিনই প্রথম বিপিনের নজরে পড়েছিল যামিনী। যামিনী যেন রূপ মোহময়ী, স্বভাবে যেমন ছলনাময়ী। বিপিনকে সে বরাবরই চেয়েছে দিদির কাছ থেকে ছিনিয়ে নিতে। কথার ছলে দিদিকে বলেছে, অমন সুপুরুষ চেহারা, আর শেষে কিনা এই ঝিয়ের মতো চেহারায় মন মজলো। বুঝি না বাপু, সুন্দর ছেলেদের এমন খারাপ রুচি যে কেন হয়। তা কি এমন তুকগুণ করলি যে বিপিন বাবু গলে গেল? সামলে রাখো বলে দিচ্ছি, হাত ফসকে না যায়। ধুর, তোর যত সব বাজে কথা। দামিনী হাসে, লজ্জা পায়। বোনের মশকরা ভেবেই হালকা হয় দামিনী, কিন্তু সেদিন সব ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। যামিনী উঠোনে দাঁড়িয়ে ভিজছে, তার পরনের কাপড় জলে ভিজে নেতিয়ে পড়েছে লতা পাতার মতো। বিপিন দূরে দাঁড়িয়ে সম্ভবত এদিকেই আসছিল। হঠাৎ দাঁড়িয়ে পড়েছে সে যামিনীকে দেখে। তারপর যামিনীর কাছে এসে দাঁড়ায় বিপিন। ঘরের জানলার পাশে তখন দাঁড়িয়ে দামিনী। সমস্তটা দেখছে সে। বিপিন আর যামিনী একসঙ্গে একে অপরের হাত ধরে ভিজছে। তাদের হাসির শব্দ কানে এসে লাগছে দামিনীর। দামিনী অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বিপিনের দিকে। বিপিন পরম যত্নে যামিনীর কপালে ভিজে থাকা চুলটা সরিয়ে দিচ্ছে। বিপিন লক্ষ্যই করেনি দামিনীর উপস্থিতি। তবে যামিনী দেখেছিল দিদিকে, বরং দিদিকে দেখে সে চাপটে ধরেছিল বিপিনকে। তৎক্ষণাৎ দামিনী জানলাটা দরাম করে বন্ধ করে দিয়েছিল। না, আর দেখতে পারা যায় না দামিনীর পক্ষে এটা। এই অবিশ্বাস্য দৃশ্য সে স্বপ্নও দেখতে চায়নি। তার কদিন পরে বিপিন ও তার ফুল পিসি এই বাড়িতে আসেন। যামিনীর সঙ্গে বিপিনের বিয়ের দিন স্থির হয়। সেদিন দামিনী ঘরের দরজা আর খোলেনি। বিয়ের দিন ক্রমশ এগিয়ে আসে। একদিন বিকেলে দিঘির পাড়ে দেখা হয় বিপিনের সঙ্গে দামিনীর। দামিনী দিঘির পাড়ে বসেছিল। বিপিনকে দেখে সে দাঁড় করায়, বলে, কোথায় যাচ্ছ? তুমি এখানে? তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি। দেহের জন্য খুব ব্যস্ত বুঝি? দেখো, কিছু মনে করো না। কেন করলে এটা? সেটা আয়নার দিকে তাকিয়ে দেখলেই বুঝতে পারবে। আর তাছাড়া মুকুল কাকা মানে তোমার বাবা নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিভাবে ফিরিয়ে দিই বলো? হ্যাঁ, সেই তো। 20 বিঘে জমি, 2টো বাগান, 3টে পুকুর, 25 ভরি সোনা, খাট আলমারি, এসব হাতের নাগালে থাকলে কেউ কি সেদিক থেকে মুখ ফেরাতে পারে? দেখো, তুমি আমাকে এবার অপমান করছো। অপমান? সে বোধ আছে তোমার? যে বিক্রি হয় তার মান সম্মান বোধ আছে? গায়ের ঝাল মেটাতে যা তা বলো না দামিনী। নিজের মুখটা আগে দেখো। আমার পাশে না তোমাকে মানায় না। তবে এতদিন আমার পাশে ছিলে কেন? ওসব 2-1 দিনের কথা ধরে বসে থেকো না। বাড়ি যাও, বোনের বিয়ের তোড়জোড় করো গিয়ে, যাও। কথাটা বলেই চলে গিয়েছিল বিপিন। দামিনীও ফিরেছিল বাড়ি। বোনের বিয়ের সমস্ত কাজ করেছিল নিজে। তবে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিল দামিনী। সারাদিন বসে থাকতো দিঘির পাড়ে। কথাবার্তা আচরণেও ধীরে ধীরে বদল লক্ষ্য করতে থাকে সকলে। লোকে বলতে শুরু করলো দামিনীর মাথা খারাপ হয়ে গেছে। দামিনী ভারাক্রান্ত মনে লোকের কটাক্ষগুলো এসে কড়া নাড়ল। তারপর এক গভীর রাতে দামিনী আর ইচ্ছে করল না নিজের প্রাণটুকুকে জিইয়ে রাখতে। দামিনী বেরিয়ে পড়ল ঘর থেকে। তখন মধ্যরাত, চারিদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দিঘির কালো জল তখন তোল পার হচ্ছে। দামিনী তার আঁচল মাটিতে লুটিয়ে হেঁটে গেল দিঘির কাছে। বৃষ্টির প্রতিটা ফোঁটা দিঘির জলে মিশে যাচ্ছিল যেভাবে, ঠিক সেইভাবেই সেদিন মিশে গিয়েছিল দামিনীও। দিঘির গাঢ় কালচে গভীর জলে তলিয়ে গিয়েছিল দামিনী। তাতে অবশ্য কারোর কিচ্ছু যায় আসেনি। মাথা খারাপ মানুষ আর কত কি করে। তবে মাস কয়েকের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যায় যামিনীর বাবা মুকুল বিশ্বাস। তার কয়েকদিন পর অদ্ভুতভাবে রক্ত বমি করতে করতে মারা যায় যামিনীর মা। তারপর সে বাড়িতে তালা পড়ে। যামিনীও আর আসে না। এইমাত্র 1 বছর আগের কথা। তারপর আজ সেই রাত, দামিনী দিঘির জলে মিশে যাবার রাত। সেই রাতে দামিনী জল ছেড়ে বেরিয়ে এসেছিল এবং ঝাঁপিয়ে পড়েছিল ভয়াবহ জলরাশির মাঝে। সেই ভয়ানক রাত আজ। আর এই রাতের অপেক্ষাতেই ছিল দামিনী। বিপিনের সামনে সে এখনো অপেক্ষারত। বিপিনকে এবার তার সাজা দেবার পালা। বিপিনের করুণ আরতি যেন দামিনীর কানে পৌঁছালো না, কিংবা তার ক্ষণক্ষণে গলার হাসির শব্দে বিপিনের মৃদু আর্তনাদ চাপা পড়ে যাচ্ছে।
কেন এসেছো? কেন? কি হলো? ভয় কিসের বিপিন? আমায় না নিজের পাপের নাকি লোভের? কি হলো বিপিন? ভয়টা কিসের? হ্যাঁ, আমি আমি এমন কি 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 করেছি দামিনী? আমাকে 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 ছেড়ে দাও, যেতে দাও আমায়। কি এমন করেছি? লোভ, এত লোভ, এত লোভ ডাক্তার। লোকে জানে এই সৎ ডাক্তারের এই লোভী চেহারার গল্পটা? হ্যাঁ, জানে? দামিনী, আমি আমি জানি তো তোমার তোমার কষ্ট হয়েছে, কিন্তু কিন্তু আমার কি দোষ বলো? তোমার বাবা বললেন। হাসছো কেন দামিনী? আমাকে ভালোবাসো তুমি? হ্যাঁ, বাসো না বলো? আমাকে আমাকে ছেড়ে দাও। না বিপিন, না। ভালো তো আমি বাসি না বিপিন। আমি 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 ভালোবাসি দামিনী। আমি 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 তোমায় ভালোবাসি। আমাকে 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 ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও লক্ষ্মীটি। তবে চলো বিপিন, আমার সাথেই চলো। কোথায় কোথায়? ওই যে ওই দিকে টলটলে চলে, আমি তো ওখানেই আছি বিপিন, ওখানেই তো রয়েছি। কত কত দিন ধরে আমি অপেক্ষা করছি। এসো বিপিন, এসো আমার সঙ্গে, এসো বিপিন, এসো, এসো না বিপিন। দামিনী তার শক্ত কাঠের মতো সিটিয়ে যাওয়া ফ্যাকাশে হাত দুটো বাড়িয়ে দিয়েছে বিপিনের দিকে। বিপিন তাল গাছের তলায় পিঠ ঠেকিয়ে বসে পেয়েছে। ভয়ে সিটিয়ে গেছে বিপিন। বৃষ্টির ফোঁটা আরো বড় হতে থাকলো, ঝমঝম শব্দ আরো গাঢ় হতে থাকলো। যামিনী যন্ত্রণায় ছটফট করতে থাকলো। বিছানায় মুখ গুজে চিৎকার করতে থাকলো যামিনী। ফুলপিসির কান অব্দি সেই আর্তনাদ পৌঁছাচ্ছে না কোন মতে। হ্যারিকেন জেলে ফুলপিসি বসে রয়েছে নিজের ঘরে। বিছানার চাদরটা দু হাতে মুচড়ে ধরছে যামিনী। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। বৃষ্টির জলের মতোই ঠান্ডা নয়, সে ঘাম আগুনের মতো তপ্ত। পেটের ভেতর থেকে একটা তীব্র মোচড় বুক অব্দি উঠে আসছে। যামিনী বুঝতে পারছে সময় হয়ে এসেছে, কিন্তু পাশে কেউ নেই। যামিনী দাঁতে দাঁত চেপে বলল, কেন গেলে তুমি? বারবার বারণ করেছিলাম। ঈশ্বর, কোথায় তুমি? খুঁজে আর পাচ্ছি না। কেঁদে উঠল যামিনী। বিদ্যুতের কর্কর শব্দ, জানলার পাল্লাগুলো বাতাসে ধাক্কায় হঠাৎ খুলে গেল। বৃষ্টি ঝাঁপটে এসে লাগলো যামিনীর মুখে। যামিনী কোনো মতে শরীরটাকে টেনে জানলাটা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু যন্ত্রণার এক একটা ঢেউ তাকে বিছানায় আছড়ে ফেলছে। প্রসব বেদনাটা এখন তো শুধু পেটে সীমাবদ্ধ নেই, তার মনে হচ্ছে মেরুদণ্ড যেন কেউ দু টুকরো করে ভেঙে দিচ্ছে। যামিনী তারস্বরে চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বরে বৃষ্টির শব্দের নিচে চাপা পড়ে গেল। ঘরের কোণে রাখা হ্যারিকেনের শিখাটা তুলছে। যামিনী দেখল দেওয়ালে নিজেরই ছায়াগুলো যেন কতগুলো দানবীয় হাত বাড়িয়ে তাকে বিদ্রুপ করছে। যামিনী একা, সম্পূর্ণ একা। অসহায়ত্ব তাকে ঘিরে ধরছে আজ। যামিনীর গোঙানি এবার এক দীর্ঘ আর্তনাদে পরিণত হলো। শাড়ির আঁচলটা সে নিজের মুখে গুজে নিল, যাতে কামড়ের যন্ত্রণাটা একটু সহ্য করতে পারে। শরীরের প্রতিটা হাড় যেন সন্ধিস্থল থেকে আলাদা হয়ে যাচ্ছে। যামিনী ঘাম আর চোখের জল একাকার হয়ে বিছানায় হাঁটু মুড়ে বসল। সে জানে এই লড়াই তাকে একাই লড়তে হবে। বাইরে তখন বাজ পড়ার শব্দ, আর ভেতরে যামিনীর মরণপণ লড়াই। হঠাৎ একটা প্রচণ্ড মোচড়। যামিনী অনুভব করলো একটা বিশাল শূন্যতা। তার শরীরের ভেতর থেকে যেন প্রাণ শক্তি তাকেও নিংড়ে বার করে নিল। সমস্ত চেতনা যেন ঝাপসা হয়ে আসছে। ঠিক তখনই ঘরের নিস্তব্ধতা চিরে একটা সরু তীক্ষ্ণ স্বর ভেসে আসলো। যামিনী অবসন্ন দেহে বালিশে মাথা রাখলো। বাইরে ঝড়ের বেগ তখন হঠাৎই কমতে শুরু করেছে। বৃষ্টির ঝাপটা বদলে গেল হালকা ঝিরঝিরে শব্দে। যামিনী দেখল তার পাশে শুয়ে রয়েছে এক টুকরো রক্ত মাংসের প্রাণ। বিপিন অনুভব করল তার পা দুটো কাঁদার উপরে টেনে নিয়ে যাচ্ছে দামিনী। তারপর তাকে শূন্যে তুলে মাটিতে আছাড় মারল তাকে।
দিঘির পাড় থেকে জলরাশি তখন ফুসছে, যেন বিশাল রক্ত গহ্বর তাকে গিলে নিতে তৈরি। বিপিনের চোখে চশমাটা অনেক আগেই ছিটকে পড়েছে। ঝাপসা চোখে সে দেখল দামিনীর সেই বিভৎস মুখটা তার মুখের একদম কাছে। বিপিন করুণ আরতিতে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে 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 ছেড়ে দাও, দয়া করো, দয়া করো, আমাকে দয়া করো দামিনী। তা তো আর হয় না বিপিন, তা তো আর হয় না। না 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 দামিনী, না দামিনী, না দামিনী, না 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 দামিনী। ভয় পাচ্ছ বিপিন? ভয় ভয় পেও না, ভয় পেও না। চলো চলো, আমার কাছে চলো বিপিন। চিরকালের জন্য আমার হয়ে থাকবে বিপিন, চিরকালের জন্য। চলো বিপিন, চলো চলো। দামিনী, দামিনী, এটা 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 করো না, এটা করো না, তুমি 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 আমাকে 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 ছেড়ে দাও, ছেড়ে দাও দামিনী। বিপিন তখন যন্ত্রণায় আর আতঙ্কে কুঁকড়ে গেছে। সে হাত বাড়িয়ে একবার শেষ চেষ্টা করলো কাঁধার মধ্যে নিজের নখ বিধিয়ে আটকে থাকার, কিন্তু দামিনীর শক্তির কাছে সে খড়কুটো। দেখি জলরাশি তখন তোলপাড় হচ্ছে, ঠিক যেন দামিনীর ভেতরে দীর্ঘকাল পুঞ্জীভূত ঘৃণা। দামিনী বিপিনকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে দিঘির পাড় ঘেঁষে। অপেক্ষারত জলকুণ্ডের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বিপিন। চিৎকার করে উঠল সে, না না দামিনী, দামিনী, না না, এটা করো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি 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 মরে গেলে আমার সন্তান বাঁচবে না। অনাথের মতো যে বড় হবে। তুমি তুমি তোমার মাকে যেমন হারিয়েছিলে, আজ তবে আমার সন্তান বাবাকে হারাবে। দামিনী, দামিনী, এটা করো না দামিনী। হঠাৎ ঠিক সেই মুহূর্তে ঝড়ের গর্জন আর দিঘির জলের তর্জন ছাপিয়ে একটা অলৌকিক ধ্বনি ভেসে আসলো। বহুদূর থেকে বাতাসে ডানার উপর ভর করে এক সরু তীক্ষ্ণ আর কাঁপানো সুর আকাশটাকে চিরে দিল। যেন যোজন যোজন দূর থেকে ভেসে আসছে সেই সুর। দামিনী থমকে গেল, আর সেই জট পাকানো চুলের ঝামটা আচমকা থেমে গেল। তার রক্তবর্ণ চোখের মণি দুটো স্থির হয়ে গেল। দিঘির উত্তাল জলরাশিও যেন এক নিমিষে নিস্তব্ধ। দামিনী কর্কশ কণ্ঠস্বর হঠাৎ বদলে গেল, তাতে এক অদ্ভুত বিষণ্ণতা ভর করল যেন। এ কার কান্না? কি কি হলো দামিনী? আমাকে 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 ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও না। কার কান্না? বিপিন অবাক দৃষ্টি চেয়ে রইল দামিনীর দিকে। সে দেখল দামিনীর সেই শক্ত কাঠের মতো হাত দুটো ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। একটা সময় হাতটা আলগা হয়ে গেল। বিপিন কাঁধায় শুয়ে রয়েছে তখন, আর হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। দামিনী স্থির হয়ে ওপার থেকে আসা সেই কান্নার সুরটা শুনতে লাগলো। এতকাল ধরে সে যে প্রতিহিংসার আগুনে পুড়ছিল, এই এক রক্তির শিশুর কান্না যেন সে আগুনে এক ঘোড়া জল ঢেলে দিল। বিপিন ওখানেই পড়ে রইল। দামিনী আর তার দিকে তাকালো না। সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো দিঘির সেই জলকুণ্ডের দিকে। দামিনীর রক্তাক্ত চোখে বিষণ্ণতা। দামিনী তখন দিঘির জলে পা দিল। তখন চারপাশ স্তব্ধ হয়ে গেল। সে শান্তভাবে জলের গভীরে মিলিয়ে গেল। বিপিন জ্ঞান হারালো। কেটে গেল সে ভয়ার্ত রাত। ভোরের এক ফালি ম্লান আলো তখন পূব আকাশে ফুটে উঠতে শুরু করেছে। ভোরের আলো এসে পড়ছে বিপিনের কাদামাখা চেহারায়। পূব আকাশে তখন কাঁচা সোনার মতো রোদ ফুটেছে। দিঘির ধারের সেই বিশাল তাল গাছগুলো এখন স্থির, যেন কাল রাতের কোনো সাক্ষী দিতে পারছে না তারা। বিপিনের সারা শরীরে কাদা শুকিয়ে শক্ত হয়ে গেছে। তার ছেঁড়া জামা আর ছড়ানো ছিটানো ওষুধের শিশিগুলো এক ধ্বংসলীলার চিহ্নকে বহন করছে। বিপিন ধীরে ধীরে চোখের পাতা মেলল। ঝাপসা চোখে সে দেখল আকাশের নীল রং। কালো রাতের সেই নরকুণ্ড এখন কেবল এক শান্ত ভূমি। বিপিন উঠে বসার চেষ্টা করল, কিন্তু সারা শরীরে যেন হাজার বল্লম বিঁধেছে। তার মনে পড়ে গেল সেই অশরীরী মূর্তি, সেই রক্তাক্ত চোখ আর সেই হাড়হীন করা হাসি। বিপিন এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ নেই। দিঘির জল এখন আয়নার মতো স্থির। শুধু কাদার উপর দামিনীর সেই আঁচল টেনে যাওয়া
দাগটা এখনো স্পষ্ট। বিপিন নিজের গলার কাছে হাত দিল। সেখানে কাল রাতের সেই নখের দাগগুলো এখনো টাটকা, কিন্তু রক্ত জমাট বেঁধে গেছে। সে জানে এই দাগ তার শরীরের চেয়েও বেশি তার মনে থেকে যাবে। একটি বছর দশেকের ছেলে, পরনে আধময়লা ফতুয়া, হাতে একটা কঞ্চি নিয়ে দৌড়াতে দৌড়াতে দিঘির পাড়ে এসে থমকে দাঁড়ালো। বিপিনকে ওভাবে পড়ে থাকতে দেখে সে ভয়ে দুপা পিছিয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে সে বলল, ও ডাক্তারবাবু, এ কি হাল হয়েছে গো তোমার? ওঠো ওঠো, শিগগির চলো। হ্যাঁ, কি হয়েছে? জ্যাঠাইমা তোমায় আনতে পাঠালো। জ্যাঠাইমা? মানে যামিনী? হ্যাঁ হ্যাঁ, চলো, আমি তোমার সাইকেলেই যাব। আমি কাকার ভ্যানে চেপে এসেছি। কাকা তো বাড়ি যেতে দিন কাবার। তুমি আমায় নিয়ে যেও। হ্যাঁ। তুই কি করে জানলি আমি এখানে? ওমা, জ্যাঠাইমা যে বলল তুমি এ পাড়ায় ভুবন কাকাদের বাড়ি আছো। আমি এখান দিয়ে যেতে গিয়ে দেখলুম তুমি কাদায় শুয়ে। যাকগে, এবার ওঠো দেখি, আমার স্কুলে যেতে হবে। আর ওদিকে জ্যাঠাইমার শরীর খারাপ। কেন? কি কি হয়েছে? ওমা, তার যে খুকি হয়েছে, এক্কেবারে পুতুলের মতো গো। খুকি? আমার আমার মেয়ে? হ্যাঁ গো, পিসিমা তো কাল থেকে নামাচ্ছেই না। চলো, ওঠো এবার। বিপিন ছেলেটির হাত ধরে টলতে টলতে উঠে দাঁড়ালো। বিপিন টলতে টলতে পা বাড়ালো গ্রামের সেই মেঠো পথের দিকে, কিন্তু কয়েক পা এগোতে গিয়ে থমকে দাঁড়ালো। এক অদ্ভুত অমুক টানে সে শেষবারের মতো ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকালো সে দিঘিটার দিকে। রাতে সেই রাক্ষসে জলরাশি এখন ভোরের কাঁচা সোনার মতো রোদে স্নান করে অদ্ভুত শান্ত। ঢেউ নেই, গর্জন নেই, কেবল দিঘির ধারের কচুরি পানাগুলো রোদে চিকচিক করছে। বিপিনের মনে হলো ওই স্থির গভীরে কোথাও দামিনী এখন শান্তিতে ঘুমিয়ে আছে। বিপিনের চোখের কোণ দিয়ে দুফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল শুকনো কাদার উপরে। মনে মনে সে এক গভীর কৃতজ্ঞতায় নুইয়ে পড়ল সেই অশরীরী ছায়াটার পায়ের চিহ্নের কাছে। প্রতিহিংসা নয়, এক আকাশ করুণা এবং ক্ষমা দিয়ে বিপিনকে এক নতুন জীবনের সুযোগ করে দিল সে। দামিনী, তুমি চাইলে আজ আমায় ওই অতলে টেনে নিতে পারতে। আমার সবটুকু কেড়ে নেওয়ার অধিকার তোমার ছিল। আমার প্রাপ্য শাস্তি অনায়াসেই তুমি দিতে পারতে আমায়। তুমি আমায় শাস্তি দিলে না দামিনী। তুমি আমায় অপরাধ বোধের এক জীবন দিলে, যেখানে প্রতি মুহূর্তে আমি তোমার কাছে ঋণী হয়ে থাকব। আমি কথা দিচ্ছি দামিনী, আমার মেয়ে তোমার মতো হবে। আমাদের মতো স্বার্থপর সে হবে না। ও বড় হবে তোমার সেই সরলতা নিয়ে, তোমার সেই মমতা নিয়ে। আমি কথা দিচ্ছি। বিপিন দেখল দিঘির পাড়ে যেখানে কাল রাতে দামিনী সেই বিভৎস রূপটা নিয়ে দাঁড়িয়েছিল, সেখানে এখন একজোড়া বুনো ফুল বাতাসে দুলে বেড়াচ্ছে, যেন দামিনী তাকে নিঃশব্দে বিদায় জানাচ্ছে। বিপিন ছেলেটির সঙ্গে এগিয়ে যেতে লাগলো গায়ের পথ ধরে। ছেলেটি সদ্যজাতের গল্প বলতে মুশকুল। হঠাৎ ছেলেটি প্রশ্ন করল, আচ্ছা ডাক্তারবাবু, তোমার খুকির নাম কি হবে গো? সকলে যে তাকে কেবল খুকি আর খুকি বলে চলেছে। কি নাম দেবে তুমি ওর? দামিনী। শুনছিলেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, বিপিন ডাক্তারের বিপদ। গল্প পাঠে ছিলাম আমি, দীপেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল বর্ণালী, খুশি, রাহুল, শান এবং সৌভিক। গল্পের পোস্টারে ছিল চিত্রা। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনারা তা শুনতে পারেন। আর কিরকম কিরকম গল্প আপনারা চাইছেন তাও আমাদের ইউটিউব কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন বঙ্গ কথা ইউটিউব চ্যানেলকে।